উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধানের আরও একটি পর্বে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আমাদের এই ধারাবাহিক পর্বগুলোর এটি তৃতীয় পর্ব। আমরা এই পর্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির 2021 সালের নিয়োগ পরীক্ষার প্রশ্নটির গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করে দেখাবো। আপনি যদি আজমস ক্লাসরুম চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এমন ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো আসুন শুরু করা যাক। আমাদের গাণিতিক সমস্যার প্রথম যেটি সমাধান করব সেটি কম্বাইন্ড এফএম টপিকস থেকে এসেছে। দুটি বালির এফএম যথাক্রমে 1.5 এবং 2.5, এদেরকে 2:3 অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত বালির অনুপাত কত? তো আমাদের যেগুলো দেওয়া আছে আমরা যদি লিখে ফেলি, আমাদের গিভেন ডেটা হিসেবে আছে, গিভেন ডেটা হিসাবে F1 দেওয়া আছে হচ্ছে 1.5, F2 দেওয়া আছে 2.6 এবং অনুপাত M1 দেওয়া আছে 2 এবং M2 দেওয়া আছে 3। M1:M2 হচ্ছে 2:3, অতএব M1 2 M2 3। তাহলে আমরা কম্বাইন্ড এফএম নির্ণয় করার জন্য যেটা করব, আমাদের যে সূত্র জানা আছে, তো আমরা বলবো উই নো F combined if equal to M1 plus M2 হচ্ছে নিচে বসবে এবং F1 M1 plus F2 M2। তো F1 এর মান হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 2 প্লাস 2.6 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো 2.16। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক। এবার আমরা আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 2021 নিয়োগ পরীক্ষার। এই গাণিতিক সমস্যাটি জনসংখ্যা নির্ণয় এবং ভবিষ্যৎ পানির চাহিদা নির্ণয়ের গাণিতিক সমস্যা। এখানে বলা হয়েছে কোনো এলাকার জনসংখ্যা 20 লক্ষ, কোনো এলাকার জনসংখ্যা বর্তমানে 20 লক্ষ, জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়, তবে 20 বছর পর ওই এলাকার পানির চাহিদা কত হবে যদি মাথাপিছু পানির চাহিদা 100 লিটার হয়? তার মানে মাথাপিছু পানির চাহিদা যদি 100 লিটার হয়, 20 বছর পর এই এলাকার পানির চাহিদা কত হবে, যেখানে বর্তমান জনসংখ্যা হচ্ছে 20 লক্ষ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে 5%। তো আমরা যেটা করব, আমাদের যেগুলো দেওয়া আছে লিখে ফেলি গিভেন ডেটা হিসাবে। গিভেন ডেটা হিসাবে আমাদের প্রথমেই দেওয়া আছে পি নট। পি নট মানে বর্তমান জনসংখ্যা যেটা, সেটা হচ্ছে 20 লক্ষ। 20 লক্ষ জন। আমাদের দেওয়া আছে আর বা রেট অফ ইনক্রিজ, এটা হচ্ছে 5%, এটাকে আমরা লিখতে পারি 0.05। আমাদের দেওয়া আছে সময়, যেটাকে আমরা এন বলছি, এন হচ্ছে 20 বছর, যেটার মান হবে 2, কারণ 20 বছর যেটা সেটাকে আমরা দশকে নিয়ে যাব, 2 দশক, এনের মান আমাদের দশকে লাগবে। এরপরে বলা আছে পানির চাহিদা, মাথাপিছু পানির চাহিদা, মাথাপিছু পানির চাহিদা 100 লিটার। সো আমরা প্রথমে পিএন বের করব। সলিউশন হবে এরকম, আমরা জানি উই নো পিএন ইকুয়াল টু পি নট ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই ফর্মুলাতে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, 20 লক্ষ ইন্টু 1 প্লাস 0.05 টু দি পাওয়ার 2, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 22,05,000 জন। 22,05,000 জন। তার মানে 20 বছর পর ওই এলাকার জনসংখ্যা হবে 22,05,000 জন। যেহেতু মাথাপিছু পানির চাহিদা 100 লিটার,
অতএব আমরা বলতে পারি অতএব মোট পানির চাহিদা হবে 22,05,000 ইন্টু 100। এটা হচ্ছে 22,05,000-এর পরে আরও 2টা শূন্য বসবে। এটাকে যদি আমরা লিখি, এটাকে 2.205 ইন্টু 10⁸ লিটার এভাবে লেখা যেতে পারে। এটাই আমাদের অ্যান্সার। তো এটি খুবই একটি কমন প্রশ্ন, প্রায় পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, পানির চাহিদা সম্পর্কিত প্রশ্ন। এখানে আমাদের দেওয়া থাকবে বর্তমান জনসংখ্যা এবং ভবিষ্যতে কত বছর পরে আমরা চাহিদাটা চাই, পানির চাহিদা নির্ণয় করতে চাই, তত বছরের মান দেওয়া থাকবে। আমরা এই সূত্র দিয়ে আগে ভবিষ্যতে ওখানে জনসংখ্যা কত হবে 20 বছর পরে বা 10 বছর পরে কত হবে জনসংখ্যা সেটা বের করব এই ফর্মুলা দিয়ে, এবং তখন ওই পানি মাথাপিছু পানির চাহিদা দিয়ে তখনকার জনসংখ্যাকে গুণ করলে তখনকার মোট পানির চাহিদাটা আমরা পেয়ে যাব। এটা একটি কমন টাইপের প্রশ্ন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পরীক্ষাগুলোতে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার যেই গাণিতিক সমস্যাগুলো আসে ডিপার্টমেন্টাল অংশ থেকে, সেগুলো কিছু কমন টাইপের বা কিছু কমন টপিকস আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। তো ওই কমন টপিকসগুলো যদি আমরা শেষ করতে পারি, ওই কমন টপিকস থেকে কিন্তু আমরা যদি 20 থেকে 25টা এরকম কমন টপিকস আছে যেখান থেকে নিয়মিত প্রশ্ন আসতে দেখা যায়, এসএফটি বিএমডি, তারপর পানির চাহিদা, তারপরে পানির পিএইচ নির্ণয়, বিওডি সিওডি, এরকম টাইপের 20 থেকে 25টা টপিকস বা 20 থেকে 30টা টপিক্সের গাণিতিক সমস্যা আছে, যেগুলো যদি আমরা যেই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে ওই টপিকসগুলো থেকে আমরা নিয়মিত প্রশ্ন পাব। বা সব ডিপার্টমেন্টাল পরীক্ষা যেগুলো লিখিত পরীক্ষা হয় সেখানে কিন্তু এই টপিকসগুলো থেকেই প্রশ্ন আসে। ইভেন এমসিকিউতেও এই টপিকসগুলো থেকেই প্রশ্ন আসে। কিন্তু আমরা যেটা করি, আমরা সব কিছু পড়তে গিয়ে আসলে গোছালোভাবে পড়া হয় না। এজন্য আপনাদের এই গোছালো প্রিপারেশনের সহযোগিতার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা একটি নতুন কোর্স নিয়ে এসেছি, যেখানে আপনাদের এই উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার যেই টপিকসগুলো থেকে বারবার প্রশ্ন আসে, আমরা এইগুলোকে অ্যানালাইসিস করে শুধুমাত্র ওই টপিকসগুলোকেই সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেখানে এই টপিকসগুলোর প্রত্যেকটি টপিকসের আগে বেসিক বোঝানো হয়েছে এবং ওই বেসিকের উপরে নির্ভর করে ধারাবাহিকভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যেই টপিকসগুলো থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে। তো ওই কোর্সটি যদি আপনারা সম্পূর্ণ শেষ করতে পারেন, ইনশাল্লাহ একটি ভালো প্রস্তুতি হবে আপনাদের। তো এই কোর্সটি দেখার জন্য এবং এনরোল করার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে ওই কোর্সটির একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সবাই ওই কোর্সটির লিঙ্ক থেকে কোর্সটি দেখতে পারেন এবং এনরোল করে আপনার চাকরি পরীক্ষার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে পারেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক। এবার আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি জিওটেকনিক্যাল টপিক্সের থেকে আসা একটি প্রশ্ন। এটিতে বলা হয়েছে কোনো একটি নমুনা মৃত্তিকার ভয়েড রেশিও দেওয়া আছে 0.3। এটা হলে এটার পোরোসিটি নির্ণয় করতে বলা হয়েছে। তো ভয়েড রেশিও দেওয়া আছে, পোরোসিটি নির্ণয় করতে বলা হয়েছে। তো ভয়েড রেশিও দেওয়া থাকলে আমরা পোরোসিটি যেভাবে নির্ণয় করি, আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা এই পাশে লিখে ফেলবো গিভেন ডেটা হিসাবে। গিভেন ডেটা আমাদের দেওয়া আছে হচ্ছে ভয়েড রেশিও, অর্থাৎ ই এর মান দেওয়া আছে 0.3, পোরোসিটি এন এর মান কত। তো আমরা ভয়েড রেশিও এবং পোরোসিটির যেই সম্পর্ক জানি সেটা আমরা লিখব উই নো n equal to e divided by 1 plus e. So এটা আসতেছে n equal to 0.3 divided by 1 plus 0.3। এটার মান হচ্ছে 0.3 ভাগ 1.3 যদি আমরা করি তাহলে এটা পাবো 0.2307, বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি 0.23 বা 0.231। এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক।
এবার আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটা মাটির নম্যতা সূচক বা প্লাস্টিসিটি ইন্ডেক্স এই টপিক থেকে এসেছে। আমাদের প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন। বলা হয়েছে কোনো একটি নমুনার নম্যতা সীমা দেওয়া আছে 15%, তারল্য সীমা দেওয়া আছে 50%, নম্যতা সূচক কত? তো আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। আমাদের বলা আছে গিভেন ডেটা হিসেবে নম্যতা সূচক বের করতে বলা হয়েছে। নম্যতা সীমা দেওয়া আছে 15% এবং তারল্য সীমা দেওয়া আছে 50%। তো আমরা জানি নম্যতা সূচক ইকুয়াল টু হচ্ছে তারল্য সীমা মাইনাস নম্যতা সীমা। সো এখানে যদি আমরা 50 মাইনাস 15% আকারে প্রকাশ করি তাহলে এটা আসছে 35%। এটাই হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স বা নম্যতা সীমা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক। এবার আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি সিওয়েজকে ডিসইনফেকশন করতে ক্লোরিন অর্থাৎ ব্লিচিং পাউডারের পরিমাণ নির্ণয়ের সম্পর্কিত গাণিতিক সমস্যা। সমস্যাটিতে দেওয়া হয়েছে প্রতিদিন 50 লক্ষ গ্যালন সিওয়েজকে ডিসইনফেকশন করতে ক্লোরিনের পরিমাণ 0.3 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 50 লক্ষ গ্যালন সিওয়েজকে ডিসইনফেকশন করতে হবে, যেখানে প্রতি লিটার সিওয়েজের জন্য ক্লোরিনের প্রয়োজন হয় 0.3 মিলিগ্রাম। যদি ব্লিচিং পাউডারে 33.33% ক্লোরিন থাকে, অর্থাৎ 100 কেজি ব্লিচিং পাউডারের মধ্যে 33.33 কেজি থাকবে হচ্ছে ক্লোরিন, 33.33% ক্লোরিন বিদ্যমান, তবে কত পাউন্ড ব্লিচিং পাউডার লাগবে এই 50 লক্ষ গ্যালন সিওয়েজকে ডিসইনফেকশন করতে? খুবই সহজ এবং ঐকিক নিয়ম টাইপের অঙ্ক। তো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। আমাদের সলিউশন করতে প্রথমে আমাদের যা যা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে ক্লোরিনের পরিমাণ 0.3 মিলিগ্রাম পার লিটার এবং আমাদের দেওয়া আছে মোট পরিমাণ সিওয়েজের মোট পরিমাণ বলতে পারি আমরা এটাকে 50 লক্ষ গ্যালন। 50 লক্ষ গ্যালন। সো 50 লক্ষ গ্যালনকে আমাদের প্রথম যেই কাজ সেটা হচ্ছে গ্যালনকে আমাদের লিটারে নিয়ে আসতে হবে। তো আমরা জানি 1 গ্যালন সমান সমান হচ্ছে 4.53 লিটার। 1 গ্যালন সমান সমান হচ্ছে 4.53 লিটার। অতএব আমরা বলতে পারি মোট পরিমাণ ইকুয়াল টু হচ্ছে 50 লক্ষ ইন্টু 4.53। এটা করলে আমরা মোট পরিমাণটা তখন আমরা লিটারে পেয়ে যাব। তাহলে 50 লক্ষ, সো 50 লক্ষ ইন্টু হচ্ছে 4.53 যদি দেই আমরা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটার মোট পরিমাণ হচ্ছে 6540 226540 এত লিটার। মোট পরিমাণ এত লিটার। এটাকে ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে আমরা এইভাবে লিখতে পারি যে 22.65 ইন্টু 10⁶ লিটার। তো মোট পরিমাণটা আমরা বের করলাম। এখন আমাদের বলা আছে পার লিটারে লাগে 0.3 মিলিগ্রাম পার লিটার ক্লোরিন লাগে। তাহলে এত লিটারে কত লাগবে? তাহলে আমরা বলতে পারি অতএব 22.65 ইন্টু 10⁶ লিটারে ক্লোরিন লাগবে 0.3
মিলিগ্রাম পার লিটার ইন্টু 22.65 ইন্টু 10⁻6 এইটা গুণ করলে তাহলে মিলিগ্রাম পার লিটার ইন্টু লিটার অর্থাৎ মিলিগ্রামে আমরা ক্লোরিনের পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ আমাদের অ্যান্সারকে এখন গুণ করব হচ্ছে 0.3 দিয়ে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6.795 ইন্টু 10⁻6 মিলিগ্রাম। এখন আমরা জানি যে মিলিগ্রামকে কেজিতে নিতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 10⁻6 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ আমরা জানি, অতএব এটাকে আমরা লিখতে পারি 6.795 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই 10⁻6 কেজি, অর্থাৎ আমরা পাচ্ছি 6.795 কেজি আমাদের ক্লোরিন লাগবে। 6.793 ইন্টু 6.795 ইন্টু 10⁻6 মিলিগ্রামকে 10⁻6 দিয়ে ভাগ করার ফলে 6.795 কেজি এত পরিমাণ আমাদের ক্লোরিন লাগবে। এখন আমাদের বলাই ছিল 33% ক্লোরিন থাকে ব্লিচিং পাউডারে, অর্থাৎ আমরা বলতে পারি আবার 33.33 কেজি ক্লোরিন থাকে 100 কেজি ব্লিচিংয়ে। অতএব ঐকিক নিয়মে যদি আমরা করি 1 কেজি ক্লোরিন থাকে 100 ভাগ 33.33 কেজি ক্লোরিনে, আমাদের লাগবে ক্লোরিন হচ্ছে 6.795 কেজি। ক্লোরিন থাকবে কতটুকুতে, তাহলে 100 ইন্টু 6.795 ভাগ 33.33 ইকুয়াল টু, আমরা এটাকে ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 20.39 কেজি ক্লোরিন, ব্লিচিং। এটি আমাদের অ্যান্সার হতে পারতো, কিন্তু এখানে আমরা তো পেয়েছি কেজিতে, কিন্তু আমাদের বলা আছে কত পাউন্ড লাগবে। এখন আমাদের আবার পাউন্ডের হিসাবটা বের করে দিতে হবে। আমরা জানি যে 1 কেজি সমান সমান হচ্ছে 2.204 বা 205 পাউন্ড। সো 1 কেজি সমান সমান এত পাউন্ড, তাহলে এই 20.39 কেজি, অতএব 20.39 কেজি সমান সমান হবে হচ্ছে 20.39 ইন্টু 2. তাহলে আমরা বলবো 20.39 ইন্টু 2.205। এটা করলে আমরা পাচ্ছি 44.959 অর্থাৎ 96 পাউন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদের মোট ব্লিচিং লাগবে, অর্থাৎ নিচে আপনারা লিখে দিবেন, অর্থাৎ মোট ব্লিচিং লাগবে 44.96 পাউন্ড ব্লিচিং, যেহেতু আমাদের ব্লিচিংটা পাউন্ডে বের করতে বলা হয়েছিল। আরেকবার আমরা আসুন কি করলাম দেখি। আমাদের বলা ছিল প্রতিদিন 50 লক্ষ গ্যালন সিওয়েজকে ডিসইনফেকশন করতে হবে, যেখানে ক্লোরিন লাগে হচ্ছে 0.3 মিলিগ্রাম পার লিটার। পার লিটারে 0.3 মিলিগ্রাম লাগে। তো ব্লিচিং পাউডার যেটা ইউজ করা হচ্ছে সেটার মধ্যে 33.33% ক্লোরিন থাকে, তাহলে কত পাউন্ড ব্লিচিং লাগবে। আমরা প্রথমে ক্লোরিন কতটুকু লাগবে আমাদের এই 50 লক্ষ গ্যালনে সেটা বের করব। যেহেতু এটা দেওয়া আছে মিলিগ্রাম পার লিটারে, তাহলে আমরা এই 50 লক্ষ গ্যালনকে প্রথমে নিয়ে গেলাম, এক গ্যালন সমান সমান 4.53 লিটার, অর্থাৎ এই গ্যালনকে লিটারে নেওয়া হলো, সেটা আমাদের আসলো 22.65 ইন্টু 10⁻6 লিটার। তাহলে এই 22.65 ইন্টু 10⁻6কে যদি আমি 0.3 দিয়ে গুণ করি, তাহলে এত মিলিগ্রাম পার লিটার লাগে, সেটাকে যদি আমরা লিটার দিয়ে গুণ করি তাহলে কত মিলিগ্রাম সেটা পাওয়া গেল। আর 10⁻6 দিয়ে সেটাকে ভাগ করলে কেজিতে চলে আসে, অর্থাৎ কেজিতে নিয়ে নেওয়া হলো 6.795 কেজি ক্লোরিন লাগবে। তাহলে এই 6.795
কেজি যে ক্লোরিন লাগবে সেটা কতটুকু ব্লিচিং পাউডারে আছে সেটা আমরা বের করলাম। যে আমাদের বলা হলো যে 33.33 কেজি ক্লোরিন থাকবে হচ্ছে 100 কেজিতে, তাহলে আমাদের যে 6.795 কেজি এত কেজি ক্লোরিন থাকবে কততে সেটা আমরা ঐকিক নিয়মে বের করলাম, সেটা হচ্ছে 20.39 কেজি। যদি কোনো এককের কথা না বলা থাকতো এটাই আমরা অ্যান্সার লিখতে পারতাম। যেহেতু আমাদের বলছে কত পাউন্ড লাগবে, তাহলে আমরা জানি 1 কেজি সমান সমান 2.205 পাউন্ড। এই 2.205 দিয়ে 20.39কে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 44.96 পাউন্ড ব্লিচিং পাউডার আমাদের এইটাকে ডিসইনফেকশন করতে লাগবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করি। সমস্যাটি সমাধান করব সেটি কংক্রিট কাজের মালামালের পরিমাণ নির্ণয় সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা। এখানে আমাদের বলা হয়েছে 20 ফিট লম্বা একটি বিমে রডের পরিমাণ এবং সিমেন্টের পরিমাণ বের করতে বলা হয়েছে, যেখানে বিমের সাইজ দেওয়া আছে 15x20 ইঞ্চ। এখানে আমাদের অনুপাত দেওয়া আছে 1:1.5:3। তো আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি লিখে ফেলি, সেগুলো হচ্ছে আমাদের বিমের আকার 15 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ। আমাদের অনুপাত দেওয়া আছে হচ্ছে 1:1.5:3। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে সলিউশনে গিয়ে আমরা প্রথমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে আয়তনটা নির্ণয় করে ফেলব। বিমের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। সো দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট ইন্টু 15 ইঞ্চকে আমরা ফিটে নিয়ে যাব 12 দিয়ে ভাগ করে, 20 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করে আমরা ফিটে নিব। এটা আসবে সিএফটি বা ফিট কিউব। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 41.67 সিএফটি বা কিউবিক ফিট। সো এখন এই আয়তন নির্ণয়ের পর আমরা বলবো রডের পরিমাণ, আমাদের লোহার পরিমাণ বা রডের পরিমাণ বলা হয়েছে, অতএব রডের পরিমাণ আমরা সাধারণত কংক্রিটের 1% ধরে নেই। সো এটা হচ্ছে 1% মানে 1/100 ইন্টু 41.67। এটা আমাদেরকে দিবে হচ্ছে 0.4167 কিউবিক ফিট সিএফটি। সো 1 কিউবিক ফিট রডের এই ওজন আমরা জানি, স্টিল রডের ওজন হচ্ছে 490 পাউন্ড। সো 4167 ইন্টু যদি আমরা 490 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 204.16 পাউন্ড। এটা একটা অ্যান্সার, যেহেতু রডের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল। এবং আমরা এবার নির্ণয় করব হচ্ছে সিমেন্টের পরিমাণ। সো সিমেন্টের পরিমাণ হবে, সিমেন্টের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা লিখব সিমেন্টের অনুপাত, যেটা 1, অনুপাতগুলোর যোগফল 1 + 1.5 + 3 ইন্টু দিব সেটা হচ্ছে যেই আয়তনটা রডের না আমাদের বিমের যেই আয়তন ছিল সেটা 41.67 ইন্টু 1.5 করতে হবে। কারণ আমরা জানি শুষ্ক আয়তন বা ঝুরঝুরে অবস্থায় যে আয়তনটা সেটা সবসময় কংক্রিটের 1.5 গুণ হয়ে থাকে, কংক্রিটের ভেজা আয়তনের তুলনায় 1.5 গুণ। বা সলিড অবস্থায় যেই কংক্রিটটা আমরা তৈরি করব ফাইনাল আয়তনের 1.5 গুণ হয় হচ্ছে লুজ আয়তন বা যেটাকে আমরা শুষ্ক আয়তন বলে থাকি। তো এটার সাথে যদি একবারে গুণ করে দেই 0.8 দিয়ে, কারণ আমরা জানি 0.8 ব্যাগ হয় 1 সিএফটিতে। সো আমরা এটা ক্যালকুলেট করলে আমরা যে মান পাবো সেটা হচ্ছে 9 ব্যাগ, অ্যাপ্রক্সিমেটলি 9 ব্যাগ সিমেন্ট লাগবে, 9 ব্যাগস। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। এবার আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি এসএফডি বিএমডি অঙ্কনের একটি গাণিতিক সমস্যা। আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের চিত্রের এসএফডি এবং বিএমডি অঙ্কন করুন। তো
এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে একটি বিমকে এরকম দুটি সাপোর্টের উপরে সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটা হচ্ছে 1 কিপ পার ফিট, এবং এইখানে একটা ইনক্লাইন্ড লোড আছে যেটা 10 কিপ। এটা তিতাস গ্যাসের 21-এর প্রশ্নের হুবহু সেম এসএফডিটাই দেওয়া আছে, শুধু পার্থক্য হচ্ছে সেখানে ছিল এইখানে পয়েন্ট লোড 6 কিপ ভার্টিক্যালি দেওয়া ছিল, এখানে লোডটাকে ইনক্লাইন অবস্থা এবং 10 কিপ দেওয়া আছে, আর বাকি সব কিছু সেম 20 সালের প্রশ্নটাকেই রিপিট করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আসলে যদি আমরা বিগত সালের প্রশ্নগুলোকে কতগুলো প্রশ্ন সমাধান করি এবং ওটা অ্যানালাইসিস করে কি কি টাইপের প্রশ্ন আসে এটা যদি আমরা সমাধান করি তাহলে ওখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আসুন এটাকে সমাধান করা যাক। তো আমরা প্রথমে যেটা করব, এইটার কম্পোনেন্ট দুইটা বের করব। এই 10 কিপ যে লোডটা, এই লোডের যে কম্পোনেন্ট আছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এটা আমরা বের করব। কিভাবে বের করা যায়? তো আমরা যদি এই 10 কিপের কথা চিন্তা করি, 10 কিপের এদিকে 1 এদিকে 3, তাহলে অতিভুজের মান আসবে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো এটা হচ্ছে √10। √10 হচ্ছে এখানে অতিভুজ। তাহলে এই যে 10 কিপ লোডটা আছে, এই লোডের আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে এই দিকের কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি হয়, এটা যদি থিটা হয় এবং এটা যদি 10 কিপ হয়, তাহলে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টের মান হচ্ছে 10 সাইন থিটা। 10 সাইন থিটা আমরা কম্পোনেন্টে ভাগ করা জানি। তো 10 ইন্টু সাইন থিটা হচ্ছে কি লম্ব, যেটা হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √10। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ভার্টিক্যাল উপাংশ যেটা আমরা বলতে পারি ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা পাবো 3.16 কিপ। সো আমরা এই 10 কিপের যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা পেয়েছি সেটা আমরা এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 3.16 কিপ। আমাদের এসএফডি বিএমডিতে শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টটা লাগবে। সো ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা বের করে নিলাম। এরপর আমরা এসএফডি বিএমডি আঁকা শুরু করব, কিন্তু তার পূর্বে আমাদের যেটা করতে হবে, রিয়াকশন ফোর্সগুলোকে ক্যালকুলেশন করে নিতে হবে। সো রিয়াকশন ফোর্সটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এখানে একটা রিয়াকশন আছে, আমরা এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু এবং এটাকে যদি সি বিন্দু বলি, তাহলে এটার নাম হচ্ছে রিয়াকশন অ্যাট এ, এটার নাম হচ্ছে রিয়াকশন অ্যাট বি। এই জায়গায় আমরা রিয়াকশন অ্যাট এ এবং রিয়াকশন অ্যাট বি বের করতে চাই। এটার জন্য আমরা মোমেন্টের হেল্প নিব এবং সামেশন অফ অল ফোর্স টুয়ার্ডস ভার্টিক্যাল ডিরেকশন, আমরা এই দুটাকে করে আমরা মোমেন্টের সামেশন নিয়ে দেখি কি হয়। মোমেন্ট অ্যাট এ ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ নেওয়া হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে 10 ফিট 10 ফিট যাবত 1 কিপ পার ফিট যেই লোডটা দেওয়া আছে, এই লোডটার কারণে আমরা 10 ইন্টু 1 লোড পাচ্ছি এবং সেটা এই ডিস্ট্রিবিউটেড লোডের মিডিলে কাজ করে। সো ডিস্টেন্স হচ্ছে 5। এটা যেহেতু এই এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, এটাকে ক্লকওয়াইজলি ঘোরাচ্ছে, সো এটা পজিটিভ মোমেন্ট। তারপরে মাইনাস আর বি ইন্টু হচ্ছে 10, যেহেতু আর বি একটা পয়েন্ট লোড এবং এটা 10 ফিট দূরে আসছে হচ্ছে এ বিন্দু থেকে, অতএব এটা হচ্ছে আর বি ইন্টু 10, কিন্তু নেগেটিভ হলো কারণ এইটা এই এ বিন্দুর সাপেক্ষে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। প্লাস দিয়ে 3.16, যেটা এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা 3.16 ইন্টু টোটাল ডিস্টেন্স 15 ইকুয়াল টু 0। যদি আমরা এই কটাকে ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আর বি এর মান চলে আসবে, আর বি এর মান আসবে 9.74 কিপ। এখন সামেশন অফ অল ফোর্স টুয়ার্ডস ওয়াই ডিরেকশন ইকুয়াল টু 0 হবে। এই কন্ডিশন দিয়ে আমরা বলতে পারি আর এ প্লাস আর বি, যেহেতু এই দুজনই আপওয়ার্ড ডিরেকশনে আছে, মাইনাস 1 ইন্টু 10 মানে 10 কিপ মাইনাস 3.16 কিপ ইকুয়াল টু 0। এখানে আর বি এর মান 9.74 যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, এখান থেকে আর এর মান চলে আসতেছে, আর এ ইকুয়াল টু আসবে 3.42 কিপ। সো আমরা এই দুইটা লোড
বা রিয়াকশন ফোর্স যে দুটা, এই রিয়াকশন ফোর্স দুটা বের করে ফেললাম লোডের ক্যালকুলেশন করে এবং মোমেন্টের ক্যালকুলেশন করে। এখানে মান পাচ্ছি আর এর মান হচ্ছে 3.42 এবং আর বি এর মান পাওয়া যাচ্ছে 9.74। তো এখন আমরা এসএফডি অঙ্কন করতেই পারি। এসএফডি এখান থেকে 0 থেকে শুরু হবে, 3.42 পজিটিভ ডিরেকশনে 3.42 পরিমাণ ওপরে উঠলাম। এরপর 3.42 যেহেতু এখানে 10 কিপ পার ফিট একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, 3.42 মাইনাস 10 যদি দেই তাহলে আসতেছে -6.58। সো -6.58 আমরা যাব। এইভাবে ত্রিভুজ আকার হয় ডিস্ট্রিবিউটেড লোডের জন্য এসএফডির ডায়াগ্রাম। 6.58 কিপে আসবো। এরপরে আবার আমরা এখানে পজিটিভ পাচ্ছি 9.74, তাহলে প্লাস 9.74 আমরা এটার সাথে যোগ করে দেব। এখানে আসবে 3.16, এক্স্যাক্টলি 3.16 চলে এসেছে। সো এখানে আমরা চলে যাচ্ছি আপওয়ার্ড ডিরেকশনে 3.16 এবং এখানে যেহেতু কোনো লোড নেই এই পর্যন্ত 3.16ই আসবে এবং এটা ডাউনওয়ার্ড 3.16 থাকার কারণে 0তে এসে মিশে যাবে। তাহলে 0 থেকে শুরু হয়েছিল, 0তে গিয়ে মিশে গেছে। সো আমাদের এসএফডি অঙ্কন সঠিক হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের এসএফডি। আর আমরা জানি এসএফডির এরিয়াই হচ্ছে বিএমডি। সো এসএফডির এরিয়া বিএমডি যেহেতু, সো আমরা এখন বিএমডি বের করব। এখন আমাদের এই যে এই ডিস্টেন্সটা জানা লাগবে যে এখান থেকে এই ডিস্টেন্সটা কত। আমরা ধরে নিলাম এটা এক্স, তাহলে এটা হচ্ছে 10 - x, যেহেতু টোটালটা ছিল 10। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলে বলতে পারি আমরা যে 3.42 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3.42 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 6.58 ডিভাইডেড বাই হচ্ছে 10 - x। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা এইটার ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। এটার ডিস্টেন্স হচ্ছে 3.42। সো এক্স এর মান 3.42 আসতেছে। সো এক্স এর মান যেহেতু 3.42 আসছে, এখন আমরা বিএমডি আঁকতে পারি। বিএমডি অঙ্কন করার জন্য আমরা এইখানে যদি নিউট্রাল এক্সেস নিয়ে নিই, এটা হচ্ছে বিএমডি। 0 থেকে শুরু হবে, 0তে গিয়ে শেষ হবে। সো প্রথমেই হচ্ছে এই ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু 3.42 ইন্টু 3.42, তাহলে এটার মান আসবে 5.85 এবং সেটা 2 ডিগ্রি কার্ভ হয়ে এখানে গিয়ে মিশবে। এটার মান আসবে 5.85 কিপ ফিট এটা মান আসবে। এরপরে আমরা এইটার এরিয়া বের করব। এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু, এখানে আসতেছে 3.42, যদি 10 থেকে মাইনাস করি 10 - 3.42, এখানে আমরা মান পাবো হচ্ছে 6 এইটুকুর মান হবে 6.58। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি এটার স্কোয়ার করে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে এটার এরিয়া পাওয়া যাচ্ছে, কারণ হাফ ইন্টু 6.58 ইন্টু 6.58 মানে 6.58 স্কোয়ার। সো এটার মান আসছে 21.64। যদি এটা যেহেতু নেগেটিভ তাহলে এটা মাইনাস হবে 5.85 থেকে। তো মাইনাস করলে আমরা পাচ্ছি -15 এখানে যাচ্ছে, ধরলাম -15.798, অর্থাৎ -15.79, যেহেতু আমরা এটা -15.8 লিখতে পারি এবং এটাও 2 ডিগ্রি কার্ভ হয়ে এখানে গিয়ে মিশবে। এরপরে আমরা এইটার এরিয়াটা চিন্তা করব, সেটা হচ্ছে এর সাথে এখন প্লাস হবে, প্লাস হচ্ছে 3.16 ইন্টু 5। এটা যদি করা হয় তাহলে এক্স্যাক্টলি 0তে গিয়ে মিশবে এবং এটা স্ট্রেট লাইন হবে, এখানে গিয়ে মিশছে। সো 0 থেকে শুরু হয়েছিল, 0তে গিয়ে মিশেছে। এটাই হচ্ছে আমাদের বিএমডি।
তাহলে এসএফডিবিএমডিটা অঙ্কন করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বগুলোতে এভাবে ধারাবাহিকভাবে বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোকে সমাধান করানো হবে। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এই বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।